দর্শক, তৌহিদ শান্ত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার অনুষ্ঠানে। আমাদের এই মুহূর্তে আলোচনার বিষয়ে খাগড়াছড়ি একটি জায়গা নিয়েছে। তবে কিছুক্ষণ আগে যে খবরের আপডেট পেলাম যে খাগড়াছড়িতে যারা আন্দোলন করছিলেন, এই জুম্ম জনতা নামে একটি সংগঠন, তারা তাদের ফেসবুক পেজ থেকে অবরোধ স্থগিতের ঘোষণা দিয়েছেন। কিন্তু এই অবরোধ স্থগিতের আগেই কিন্তু অনেকগুলো ঘটনা ঘটে গিয়েছে, বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে এবং যে বিষয়টি আরও একটি বিষয় যেটি এই অবরোধ স্থগিতের পেছনের কারণ হিসেবে বলা হচ্ছে যে আজকে মেডিকেল রিপোর্টটি প্রকাশ্যে দেওয়া হয়েছে, গাইনো রিপোর্ট, যেটা ওই হাসপাতালে আনা যে মেয়েটির ধর্ষণের যে আলামতের বিষয়ে, সেখানে দেখা গেছে যে রিপোর্টে ধর্ষণের কোনো আলামত নেই এবং যে ডাক্তার এখানে এই রিপোর্ট দিয়েছেন তিনি নিজেও উপজাতীয়। আমি তার নামটা না বললাম, কিন্তু মানে বিভিন্নভাবেই এটি দেখা হয়েছে, কোনোভাবেই এই ধর্ষণের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। আরেকটি বিষয় বলা হয়েছে যে প্রথমে যে ছেলেটিকে অভিযুক্ত করা হয়েছিল সেই ছেলেটি কিন্তু ওই খাগড়াছড়িতেই অবস্থান করছে না, সেই ছেলেটি কাপ্তায় অবস্থান করছিল। এরপরে তার ছোট ভাইকে ধরে নিয়ে যাওয়া হয়। এই ধর্ষণের আলামত যখন দেখা গেল যে ধর্ষণের আলামত পাওয়া যায়নি, এর পরপরই জুম্ম যে সংগঠন, সেই সংগঠন থেকে বলা হয় যে তারা তাদের যে আন্দোলন 5ই অক্টোবর পর্যন্ত অবরোধ স্থগিত করেছে। জুম্ম ছাত্র জনতা তারা বলেছেন যে শারদীয় দুর্গোৎসবকে সম্মান জানিয়ে এবং প্রশাসনের পক্ষ থেকে উপস্থাপিত 8 দফা দাবির বাস্তবায়নের আশ্বাসের ভিত্তিতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আমাদের আজকের যে বিষয়, এই কারণে আমরা এই বিষয়টি রেখেছি অশান্ত জনপদ সক্রিয় ফ্যাসিস্ট শক্তি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিরক্ষা পরামর্শক অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ আলী আশফাক স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং রয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, আপনাকেও স্বাগত জানাচ্ছি। শিরোনামটি দেখে আসবো দর্শক, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। রোহিঙ্গাদের দীর্ঘদিন আশ্রয় দেওয়ার কারণে ব্যাহত হচ্ছে বাংলাদেশের উন্নয়ন, জাতিসংঘের রোহিঙ্গা সম্মেলনে বললেন প্রধান উপদেষ্টা। মিয়ানমারে ফিরতে চায় তারা। নির্বাচন কমিশনের রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সকল শর্ত পূরণ করেছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ। পর্যালোচনা চলমান বাংলাদেশ আম জনগণ পার্টির। 5 অক্টোবর পর্যন্ত খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ স্থগিত। সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করল সেনাবাহিনী। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক দাঙ্গা সংগঠনের বিষয়টি একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এবং এ ব্যাপারে এই সকল প্রমাণাদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আছে। সবাইকে শান্ত থাকার আহ্বান। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে বলেছেন বিএনপি নেতা সালাউদ্দিন। 5 দফা দাবিতে জামায়াতের 11 দিনের নতুন কর্মসূচি ঘোষণা। এবং জুলাই আন্দোলনে হত্যাকাণ্ড হয়েছে দেশের 438 স্থানে। 4 ব্যাংক থেকে অন্তত 2.25 লাখ কোটি টাকা লুট এস আলম গ্রুপের। দর্শক, আমাদের অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পর্দার পাশাপাশি ফেসবুক এবং ইউটিউব পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে আপনাদের এই বিষয়ে কোনো মন্তব্য থাকলে বা যে কোনো বিষয়ে যে কোনো মন্তব্য আপনারা সেখানে করতে পারেন, আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন। সৈয়দ আলী আশফাক স্বামী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি খাগড়াছড়িতে মানে পার্বত্য চট্টগ্রামে কাজ করেছেন যখন সেনাবাহিনীতে ছিলেন। আমরা এখন পর্যন্ত যতটুকু দায়িত্বশীল কর্তৃপক্ষের কাছ থেকে শেষ পর্যন্ত যা জেনেছি, বিশেষ করে আমি সেনাবাহিনীর কথা বলবো, যে বাংলাদেশ সেনাবাহিনীর থেকে এখন পর্যন্ত যেটি একটু আগে আপনি শুনছিলেন, বিবৃতিতে জানানো হয়েছে যে এই যে জুম্ম ছাত্র জনতা, এই সংগঠনটি আসলে পেছনে যারা কাজ করছেন তারা প্রত্যেকে ইউপিডিএফ নামের যে সংগঠনটি আছে তার সদস্য, এবং এর আগেও তারা এই একই ধরনের ঘটনার অভিযোগ করে এক ধরনের আন্দোলনের সৃষ্টি করে, এবং এই আন্দোলনগুলো হয় অধিকাংশ সময় দুর্গাপূজার সময়, যখন তারা ছুটিতে সারা দেশ থেকে পাহাড়িরা সেখানে যায়, এবং অন্যান্য যে বড় ছুটিগুলো সেই ছুটির সময় সেখানে হয়, এবং এইভাবে তারা এক ধরনের সংগঠিত হয়। আপনি সেখানে কাজ করেছেন, আসলে কি পরিস্থিতি ছিল বা এখন কি অবস্থা?
প্রথমে আমি একটু ব্যাকগ্রাউন্ডটা একটু ব্যাখ্যা করি, যেহেতু অশান্ত জনপদের যে ব্যাপারটা আপনি বলছেন, অশান্ত জনপদ হওয়ার জন্য যে আপনার একটা ইন্টারন্যাশনালি যে কিছু আপনার ড্রাইভিং ফোর্স আছে, যেমন মনে করেন একটা বঞ্চনার ইতিহাস একটা থাকতে হবে, একটা রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা বা পৃষ্ঠপোষকতার একটা অংশ থাকতে ইন্ধন হবে, থাকতে হবে, দায় মুক্তি একটা ব্যাপার থাকতে হবে। সো এই তিনটা ক্রাইটেরিয়াতে আপনি হিলট্রেক্সকে কিন্তু পুরোপুরিভাবে, কিছু ছিল আমাদের সমস্যা, বাট কোনোভাবে এটাকে সংজ্ঞায়িত করা যায় না। তাদের বাংলাদেশের যে কোনো উপজেলায় আপনি যদি একটা কম্পারেটিভ স্টাডি করেন তাহলে দেখবেন যে হিলট্রেক্সে সরকারের ফোকাস অনেক বেশি। তো ওই বঞ্চনার ইয়েটা থাকার কথা না, তাদের ওই গ্রিভেন্সটা থাকার কথা না। এবং রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যেখানে অবধারিতভাবে আসে, যে গত 15 বছরে আপনি দেখবেন খুব কম সংখ্যক ঘটনা এরকম হয়েছে। 2023-এর নভেম্বরে একজন এসআইকে নিয়ে, পুলিশের এসআইকে নিয়ে এরকম একটা রেপের কেস হয়েছিল। পরবর্তী দেখা গেছে সেটাও একটা রিউমার ছিল, এবং ওটা নিয়েও তারা বেশ হাকডাক করেছে। সো এই জিনিসটা আমার প্রথমে মনে হচ্ছে এরকম কিছু একটা হতে পারে, বাট আনলেস এটা মেডিকেলি প্রুভ না হওয়া পর্যন্ত এটা প্রমাণ করা যায় নাই। সো এখন যখন আসছে তাদেরই একজন উপজাতীয় ডাক্তার, এবং এই বিষয়টা নিশ্চিত হয়েছে যে এটা এরকম না। সো এর মধ্যে কিন্তু একটা ভেস্টেড ইন্টারেস্ট, কোনো এক পার্টির একটা ইন্টারেস্ট ছিল, কারো একজনের ইন্টারেস্ট ছিল, ওই ইন্টারেস্টে কিন্তু জিনিসটা আপনার এত বাজে একটা আচরণ পর্যায়ে পৌঁছেছে। সো রিউমারের একটা সাইওপসের একটা কাজই হচ্ছে কিন্তু আপনার পারসুয়েড, ইনফ্লুয়েন্স এবং চেঞ্জ। আপনি একটা জিনিস, একটা ছোটো স্পার্ক পাইছেন, ওইটাকে আপনি পারসু করবেন কীভাবে বড় করা যায়, এবং তারপরে আপনি ইনফ্লুয়েন্স করবেন লোকজনকে, এবং তারপরে চেঞ্জ করবেন। নর্মালি এটা 10 মিনিট থেকে 72 ঘন্টা বা এরকম একদিন লাগে হচ্ছে গিয়ে আপনার এটাকে আপনার কনসিভ করতে, যে ঘটনাটা এরকম হয়েছে, কমিউনিকেশনে লাগে একদিন, তারপরে থার্ড ডেতে দেখা যায় একটা রিপারকেশন হয়। সো ওই দিক থেকে এটা কিন্তু যথেষ্ট, আমাদের নিরাপত্তা বাহিনীরও বলবো যে আমি কিছুটা হয়তো এটা আরও বেশি বিশ্লেষণ করা প্রয়োজন, যে গাফিলতিটা কোথায় ছিল, যে ঘটনা এরকম হওয়ার পরে ইফ আই ওয়াজ ইন দ্যাট প্লেস আই উড হ্যাভ মানে একজন অ্যাপয়েন্টেড ফিমেল আয়ো, একজন ফিমেল ভালো একজন পুলিশ অফিসার প্রচুর আছে অ্যাভেলেবল। একজন আয়োকে দিয়ে, বাইরের দেশে কী হয়, যখনই একটা ঘটনা হয় আপনি একটা আয়োকে ডিটেল করে দিচ্ছেন, এবং আয়ো একটা মানে একটা খুব ভালো একটা বক্তব্য দিচ্ছে বা কিছু একটা করছে। তো গুইমারার যে ওসি, সেই ওসি মৃধা বাতেন সাহেব ওসি, তো সে এখন কি এই ধর্ষণের কেসের ইনভেস্টিগেট করবে নাকি আগুন নিভাবে? তার তো প্রায়োরিটি আছে, যেটা ইমিডিয়েট, যেখানে লাইফ প্রিজার্ভেন্সের দরকার হয় তাকে সেখানে আগে অ্যাটেন্ড করতে হবে। সো ওই সুযোগটাই কিন্তু পুলিশকে দেওয়া হয় নাই, এবং ওই সুযোগটা ইচ্ছা করেই কেউ একজন, কোনো এক গ্রুপের ওই ইন্টারেস্ট ছিল যে এটা দেওয়া হবে না। আপনি গত পরশু দিনের যদি 3 দিন আগের ইন্ডিয়ান অনলাইন নিউজ ear.org.india একটা নিউজে দেওয়া হয়েছে, প্রথমে দিয়েছে তারা গ্যাংরেপ, তারপরে পুরো ঘটনাটা সুন্দরভাবে দিয়েছে, অনেক নিউট্রালি। যে পড়বে দেখবে যে এটা তো নিউট্রাল একটা জিনিস, বাট এটা হচ্ছে কি আপনার সামনে যেটা আপনি দেখতে পাচ্ছেন এখন ডিপ স্টেটে আছে, থাম্বনেইলসটা কিন্তু গ্যাংরেপ দিয়েছে। হ্যাঁ, সো ওইটা ছিল থাম্বনেইলটা গ্যাংরেপের, বাট ওই জিনিসটা হচ্ছে আপনি যখন ইনিশিয়ালি পড়বেন যখন নিউজটা, আপনার মনে হবে যে এটা নিউট্রাল একটা নিউজ, ওইখানের মধ্যে আপনি কোনো কিছু খুঁজে পাবেন না। আর আপনার খুঁজবেন যখন ডিপ স্টেটে, যে কেউ সামনে আপনার ফেসটা একরকম থাকবে, বাট একজন ইনভেস্ট করে ভিতরে যে না এরকম একটা ঘটনা হয়েছে, এবং ওইভাবে এই ইউপিডিএফকে, এখন আসি ইউপিডিএফ ইয়েতে, ইউপিডিএফ যখন ইনিশিয়ালি স্প্লিট হয় পাহাড়ে, আমি যখন লেফটেন্যান্ট থাকতে 2-2.5 বছর ছিলাম, ক্যাপ্টেন হিসাবে 2.5 বছর ছিলাম, এছাড়া প্যারা কমান্ডার ব্যাটালিয়ন থেকে আমি অনেক কম্বাইন্ড অপারেশনগুলো করেছি ওখানে। ইউপিডিএফ পাহাড়ি লোকজন, ইভেন শান্তি বাহিনীর এক্স সৈনিক আমার ক্যাম্পের পাশে ছিল, লোকাল লোকজনের কাছ থেকেও যে ফিডব্যাকটা পেতাম যে ওখানে ইউপিডিএফকে তারা চাঁদা দিত, এটা শুরুর থেকে দিয়ে আসতেছে তারা। একটা পাহাড়ি এলাকায় আপনি জেএসএসকেও চাঁদা দিবেন, ইউপিডিএফকেও চাঁদা দিবেন, এখন ইউপিডিএফ এর 2 ভাগ হয়েছে। সো গত 15 বছরে কিন্তু জেএসএসও 2 ভাগ, হ্যাঁ জেএসএসও 2 ভাগ। সো এই যে তাদের পাওয়ারের কনফ্লিক্ট, এটা আরও একটা নতুন সংগঠন আছে কুকিচিন। সো কুকিচিনের ইয়েটা হচ্ছে গিয়ে আরও ট্রান্সবর্ডার, তাদের অন্যদিকে যেহেতু ওই নেক্সাসটা আছে, তারা ওই নেক্সাসটা ইউজ করে এটাকে আরও ইন্ধন দিয়ে এই কাজটা করতে পারে। আসামের ত্রিপুরা রাজা ঘুরে যায় বর্ডার থেকে, আমরা ওইটা খুঁজি করতে পারি না, এবং আরও কিছু সে বর্ডার থেকে ঘুরে এবং বলে চট্টগ্রাম বন্দর নিয়ে নিতে। আমাদের এইটাও আমরা দেখলাম যে খুব একটা তার এই এত বড় কথা বলার কিভাবে অধিকার পেল, বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে কেউই কোনো কথা বলেনি, মানে বা প্রতিবাদও করেনি।
হ্যাঁ, ইন্ডিয়া থেকে তো প্রতিবাদ করবে না, কারণ বাংলাদেশ থেকে তো প্রতিবাদ করতে ওই হবে। জিনিসটা তারা মানে ইন্ধন আরো বেশি দেবে। বাংলাদেশ থেকে এটা দুঃখজনক। এটা কিন্তু গত সপ্তাহের ব্যাপার। হ্যাঁ, গত সপ্তাহে একটা পডকাস্টে তিনি বলেছেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে দেওয়া মানে উচিত। আলাদাভাবে অনেকেই এবং করেছে। তারা আমরা আলোচনা হয়তো বা এটাও আসবে যে ত্রিপুরা ল্যান্ড তারা এখন কথা উঠাচ্ছেন। যেহেতু আপনি ত্রিপুরার কথা বললেন, তারা ত্রিপুরা ল্যান্ডের কথা উঠাচ্ছেন। যদিও আমি যতটুকু জানি এই ত্রিপুরা দীর্ঘ সময় ধরে বসেছিল পাকিস্তানের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, কিন্তু পাকিস্তান কর্তৃপক্ষ কিন্তু তাদেরকে তখন নেয়নি। পরে তারা ইন্ডিয়ার সাথে যুক্ত হয়। এখন যদি আপনি মানে একদম জাস্ট টু অ্যাড সামথিং, আপনার ইনিশিয়ালি যখন 1940 লাহোর রেজলিউশনে একে ফজল হক যখন লাহোর রেজলিউশনের ইয়েটা করেছিলেন, তখন তো ইনিশিয়ালি একটা ইয়ে ছিল যে বেঙ্গলটা পুরাপুরি আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট হবে বেঙ্গলটা। পরবর্তীতে এটা তাদেরকে বোঝানো হলো, পাকিস্তানের নেতারা বুঝালেন যে না, এখন এই জিনিসটা নিয়ে পড়লে আমরা পরে দেখা যাবে যে আপনারা পুরাপুরি আলাদা হতে পারছেন না। তো আপনারা আগে পাকিস্তানটা করেন, ইস্ট পাকিস্তানের সাথে আসেন, এবং তারপরে একটা পর্যায়ে গিয়ে ওইটা ইয়ে করে দেখা যাবে। তাকে ওইভাবে কনভিন্স করা হয়েছিল। পরবর্তীতে যখন 1946-এ পার্লামেন্টারি একটা কমিশন হয়েছিল, ওখানে স্যার সাদুল্লাহ উনি এটা ইয়ে করেছিলেন যে আসামটাকে, তখন কিন্তু আসাম মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটা অঞ্চল ছিল, ওই আসামকে এই ইয়ের সাথে ইস্ট পাকিস্তানের সাথে আসাম এবং পার্ট অফ আসাম তখন বলেছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল, কারণ ওইটা ধারাতে ক্লিয়ারলি বলে দেওয়া ওই পারে যে করিমগঞ্জ, এটা এখানে থাকার কথা। এবং ওই ভুলটা, ও তখনকার যে ওই গাফিলতিটা, ওইটার ভুলটা আমরা এখনো বয়ে বেড়াচ্ছি। এখন আপনি অন্যান্য দেশে যদি দেখেন, ফর এক্সাম্পল ইসরায়েলকে দেখেন, 3000 বছর আগের কোনো একটা প্রমিস ল্যান্ড নিয়ে তারা পুরো একটা এথনিক ক্লেনজিং করে ফেলছে একটা দেশকে। ওয়ারেজ আমরা এখনো পর্যন্ত এই যে রোহিঙ্গাদেরকে নিয়ে এমন একটা সমস্যা আছে, রোহিঙ্গাদের অরিজিনাল যে হ্যাবিটেশন ওই এলাকাতে, যখন ওইটা প্রথম দিকে আপনার 4th সেঞ্চুরিতে ওইটা ধন্যবাদ দিয়ে একটা ইয়ে ছিল, রাষ্ট্র ছিল। এরপরে আপনার ওইটা কোন ডাইনেস্টির সময় এটা হচ্ছে আপনার চন্দ্র ডাইনেস্টির সময়, 4th সেঞ্চুরিতে যখন ওই ইয়েটা হয়। 7th সেঞ্চুরি থেকে আরও বণিকরা তখন যাওয়া শুরু করে, এবং বিটুইন 7 to 10 সেঞ্চুরিতে আপনার ওখানে রোহিঙ্গারা, চিটাগাংয়ের যারা ছিল ওরা মুভ করে, এবং ওখানে বৌদ্ধরাও কিন্তু মুসলমান হয়। এখানে আপনার ফ্রান্সিস বুচানন এবং জন মিলসের 18th সেঞ্চুরিতে একটা বই আছে, চিটাগাং হিল ট্রেক্স। ওখানে যখন উনি আসছিল চিটাগাং হিল ট্রেক্সে, উনি কিন্তু তখন ক্লিয়ারলি বলছিল যে এই যে মগদের ব্যাপারে, যে ওরা কোথা থেকে আসছিল, এবং তখনকার বার্মা থেকে যে এদের মুভ করছে, এবং এই মুভ করার ক্লিয়ার ইতিহাসগুলো, তো তখন ইতিহাস তো অত ফেব্রিকেশন ছিল না। সো আমরা রিটেন হিস্ট্রি যে চাকমার যে সার্কেলটা তৈরি হয়েছিল ইনিশিয়ালি, সার্কেল তো পরে আসছে ব্রিটিশরা ইয়ে করার পরে, কিংডমটা হয়েছিল হচ্ছে গিয়ে অ্যাবাউট 1777-এর দিকে। পরে 1799-এ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে যখন প্যাক্ট হয়, তখন তাদের রাজ্যটাকে স্ট্রিপ করে তখন একটা সার্কেল দেওয়া হয়, এবং তারা কিন্তু চাকমারাও তো এখানকার আদিবাসী না। আমরা অনেকে, আমাদের অনেক গণমাধ্যম কর্মী, আমাদের অনেক বুদ্ধিজীবীরা আদিবাসী বলে শব্দটি বলেন, এবং তারা মনে হয় এই একটি আমরা যেটা বলি যে ইমোশনাল ব্ল্যাকমেইল বা ওই যে সেন্টিমেন্টাল কার্ড ইউজ করেন, তারা ভিকটিম কার্ড, আদিবাসী বলে ভিকটিম কার্ড ইউজ করে তারা এই জিনিসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করেন। না, আদিবাসী তো ইন্ডিজেনাস পিপল, যেটা ইন্ডিজেনাস বলতে চাকমা তো ইন্ডিজেনাস পিপল না, এই সংজ্ঞায় পড়ে না তারা। না, আপনি যে পিস অ্যাকর্ড 1997-এর যে পিস অ্যাকর্ড, এই পিস অ্যাকর্ডে কিন্তু ওয়ার্ডগুলো একদম স্পেসিফাই করে দেওয়া হয়েছে, ট্রাইবাল এবং হচ্ছে গিয়ে আপনার এথনিক মাইনরিটি, এই দুইটা ওয়ার্ড করা হয়েছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী যেটা। সো এখানে ইন্ডিজেনাস এই আদিবাসী শব্দটা ব্যবহার করা হয় না, বিকজ আদিবাসী না। আপনি যে রোহিঙ্গাদেরকে বের করে একদম মেরে কেটে বের করে দিচ্ছেন আদিবাসী না বলে, যারা ওখানে প্রায় 1200 বছর ধরে আছে, সেখানে 300 বছরে আপনি আদিবাসী ক্লেম, এটা ইচ্ছা আপনি করতে পারেন। আপনি ওখানে আছেন, আমি একটা ক্লেম করতে পারি, আমার ক্লেমের একটা অধিকার আছে, ইটস এ সিভিল রাইট, আমি এখানে থেকে আমি একটা ক্লেম আমি করতেই পারি। এখন ওই ক্লেমের এগেনস্টে আমাদের ন্যাশনাল পলিসিতে আমরা কতটুকু নিব না নিব, এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টে এবং আমাদের ন্যাশনাল সিকিউরিটিতে এটা একটা বিগ কোশ্চেন। আমি যদি একটা শেলফের হিসাব করি, আমরা যে আলোচনাটায় আমি একটু আদিবকে যুক্ত করি, সেটি হলো যে একটি প্রশাসনিক, মানে বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা, তার সাথে আলোচনায় বসে এই গ্রুপটি, এই যে যুম্ম জনতা, ছাত্র জনতা গ্রুপ, এবং সেখানে
ওই উপদেষ্টা তাদেরকে জানতে চান যে 6 প্রতিনিধি আজকে যেটি একটু আগে তারা যে বিবৃতি দিয়েছে সেখানে তারা দেখলো যে উপরে তাকাইলেও ভগবান, নিচে তাকাইলেও ভগবান, এরকম একটা উক্তি ছিল। তো এই 6 প্রতিনিধি যে 8 দফা দাবি বাস্তব, তারা এটা কিন্তু এটা বলেছে যে তাদের 6 জন প্রতিনিধি সেখানে যুক্ত হয়ে গিয়েছিল। তো এই 6 জন প্রতিনিধি হলো যুগ্ম ছাত্র জনতার। তো পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা কিন্তু যখন জিজ্ঞেস করেছে তাদের রাজনীতি কি, তারা 6 জনই জানিয়েছে তারা ইউপিডিএফ করে। এবং আরও ব্যাপার হলো যে সেখানে আওয়ামী লীগ, ইউপিডিএফ এরও অনেকে আবার আওয়ামী লীগ করে ম্যাক্সিমাম। হ্যাঁ, এখন এই সব কিছু মিলিয়ে এই যে ঘটনা একটি যে কি ঘটলো, কান নিয়েছে চিলে কিন্তু চিলের পিছে দৌড়াইলো সবাই, কানের দিকে হাত দিল না কেউ। যে ধর্ষণ হয়েছে, ধর্ষণের আলামত নেই, কিন্তু এর মধ্যে 3 জন মারা গেল, আগুন ধরলো এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি। এটার পেছনে আসলে কি, আজকে রাজনৈতিক নেতারা কিন্তু কয়েকজন বলার চেষ্টা করেছেন যে এর পেছনে ফ্যাসিস্ট, পরাজিত ফ্যাসিস্টরা, আসলে কি পরাজিত ফ্যাসিস্টরা এখানে করছে নাকি না এটা রাজনৈতিক বক্তব্য? এখানে আসলে আমাদের এখানে যখন পার্বত্য চট্টগ্রাম পুরো 3টা জেলা নিয়ে যখন আলাপ আলোচনাগুলো হয়, এগুলোর আসলে অনেকগুলো লেন্স আছে, মানে এক একটা লেন্স এক এক জায়গার থেকে। আপনি যদি সেনাবাহিনীর লেন্স দিয়ে দেখেন তাহলে আপনি একভাবে দেখতে পাবেন, যখন যেই সরকার, যেই দলটা ক্ষমতায় থাকে তাদের লেন্সটা একরকম থাকে। এখানকার লেফট সার্কেল যে দলগুলো তাদের লেন্সটা আবার আরেক রকম থাকে। এবং পাহাড়ের যারা অধিবাসী কিংবা হচ্ছে আপনার ওখানকার বিভিন্ন জাতিসত্তা যারা আছে, আমি এখানে বিভিন্ন জাতিসত্তা যে শব্দটা ব্যবহার করছি, এটা আমরা রাজনৈতিকভাবে এই শব্দটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা এই শব্দটাই বেছে নিয়েছি। এখানের অনেকে তাদেরকে ডিরেক্ট আদিবাসী দাবি করেন, অনেকে আবার আমাদের সাংবিধানিকভাবে ক্ষুদ্র নৃগোষ্ঠী। আমার কাছে মনে হচ্ছে যে কোনো জাতির সংখ্যার বিচারে আসলে সে ক্ষুদ্র বড় এই বা জাতি উপজাতি, মানে এইভাবে তাকে আমরা না বলে বরঞ্চ তার যেহেতু আলাদা একটা জাতি সত্তা আছে, তাকে জাতিসত্তা হিসাবেই আমরা বলি যে এই জায়গার থেকে। ফলে এই ধরনের নানা ধরনের নেগেটিভ আছে। আপনি যদি এখানে দেখবেন যে আমি একটু আগে দেখেছিলাম যে আমাদের এখানের বাম গণতান্ত্রিক জোট থেকে তারা প্রোগ্রাম করছে, সেখানে বলছে যে ধর্ষণের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেপ্তার এবং হত্যার সাথে যারা জড়িত। ইন্টারেস্টিংলি দেখেন, যখনই পাহাড়ে কোনো একটা জিনিস ঘটে প্রথমেই বাইনারিটা 3টা পক্ষ আলাদা দাঁড় করায় ফেলে। আপনার প্রথমে আলাপটা এরকম হবে যে এখানের বাঙালি স্যাটেলার তারা কিছু একটা করছে, এইভাবে হয়। মানে আপনি ধর্ষণ হয়েছে, আপনি প্রথমে শুনলেই মানে আলোচনাগুলো শুনলেই মনে হবে যে এটা মানে কোনো একজন বাঙালি ধর্ষণ করছে, মানে প্রথমে এইভাবেই হচ্ছে আলাপটা। এবং আমাদের এখানে গুরুত্বপূর্ণ 2-3টা মিডিয়া পুরো ধর্ষণের দেখছে যাদের আটক হয়েছে মানে এই অপরাধের সায়, এরা কেউ কিন্তু বাঙালি ছিল না, কিন্তু এখানে ন্যারেটিভটা ওইভাবে হাইপ তোলা হয় যে এটা বাঙালিরাই হচ্ছে এই ধর্ষণ ঘটায় এবং এর পক্ষে সেনাবাহিনীর ব্যাকআপে তারা হচ্ছে থাকে। ফলে যেটা হয় কি যে আপনি সঠিক দৃষ্টিভঙ্গি থেকে দেখার এই সত্যটা আর হচ্ছে তখন থাকে না। আপনার যে আটক হয়েছে তার নাম পর্যন্ত গুরুত্বপূর্ণ 2-3টা মিডিয়া উল্লেখ করে না, আপনি তার নাম কেন হাইড করছেন? আপনি যখন শুধু লেখেন যে পাহাড়ে ধর্ষণ হয়েছে, গ্রেপ্তার হয়েছে কিনা, কিংবা কারণ এটার ভিতরে একটা পলিটিক্স থেকে যায়, এই পলিটিক্সটা কিন্তু এখানে হচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানের আমাদের যখন যে গভর্নমেন্ট থাকে তারা এটা সবসময় একটা টেনশনের মধ্যে দিয়ে এই জায়গাটায় যায়। এটারও হিস্ট্রিক্যাল জায়গা আছে, কারণ আপনি দেখেন আমাদের এখানের মানে আওয়ামী লীগের যে রাজনীতিটা স্বাধীনতার পরপরই শেখ মুজিব তিনি কী করলেন যে তাদেরকে সবাইকে বাঙালি হয়ে যেতে বললেন এবং জোর করে তাদেরকে যে বাঙালি বানানো এবং হচ্ছে এক ধরনের ন্যারেটিভ নেওয়া এবং বাঙালিকে এত বেশি সুপ্রিম করে তুলে, মানে এইটা হচ্ছে যে তুমি কে আমি কে বাঙালি বাঙালি, মানে এই স্লোগানের মাধ্যমে কি হচ্ছে আপনি বাকিদেরকে আপনি এক ধরনের খারিজ করে দিচ্ছেন কিন্তু এক হিসাবে। তো ফলশ্রুতিতে যেটা হয় যে এই ওভারঅল 50 বছরের পলিটিক্সটাই কিন্তু ওভারঅল আমার হচ্ছে এখানকার একটা জায়গার থেকে রিসেন্ট যেটা ঘটছে যে দেখেন এখানের যে জম্মু ছাত্র জনতার ব্যানারে সে আন্দোলন করছে, কিন্তু তারা ইউপিডিএফের মূলত তাদের মূল পার্টি হচ্ছে ইউপিডিএফ বা ইউপিডিএফের যে ছাত্র সংগঠন সেটা আর কি। তো এই যে তারা এখানে করলো, আটক হইলো, আটক হওয়ার পরও তারা এখানে অবরোধ চালাইলো, অবরোধের পরবর্তীতে সেখানে এটাকে হচ্ছে থামাইতে গিয়ে হচ্ছে পরবর্তীতে পরিবেশ খুব
সংঘর্ষ হয় এবং সেখান থেকে পরবর্তী 3 জন মারা যায়। তো এবং এই তাদের প্রধান দাবি হয়ে গেল সেনাবাহিনী হটাও। সেনাবাহিনী তারা কিন্তু ধর্ষণের শাস্তিও চাইলে। না। এখন আমি এই বিষয়টা নিয়ে আপনাকে ছাড়বো, আদিব শেষ করুক। আমি ওই বিষয়টি বললাম যে, এবং এই যে দেখেন মানে যখনই কিছু ঘটে শেষে আইসে এটাকে হচ্ছে সেনাবাহিনীকে হচ্ছে ইয়া করা হয়। আপনি বাংলাদেশের সেনাবাহিনী সেখানে জুলুম করছে, বাংলাদেশ সেনাবাহিনী মানে নানাভাবে প্রতিষ্ঠানকে, কারণ বাংলাদেশের সেনাবাহিনী তো বাংলাদেশের সার্বভৌমত্ব, এটা তো আপনার সভারেন্টি ফোর্স। আপনি তাকে যদি বারবার এভাবে মানে আপনি হচ্ছে বিশ্বের কাছে মানে আপনি যদি এভাবে হচ্ছে তাকে হচ্ছে পোট্রে করেন যে হ্যাঁ সে এখানে হিউম্যান রাইটস ভায়োলেশনের নানাভাবে করছে, সে নিজের দেশের নাগরিককে করছে, নানা ধরনের বিষয়গুলো, তখন হচ্ছে যে আপনার এই বিষয়গুলোটা হয় কি, বাংলাদেশটা তো ভৌগোলিকভাবে যে পজিশন সে তো একটা ভালনারেবল সিচুয়েশনে থাকে, মানে তার মূল সভারেন্টি ফোর্সকে আপনি যখন হচ্ছে আপনার তার লিগাসিটা হচ্ছে আপনি যখন নষ্ট করে ফেলতে পারেন, তখন হচ্ছে যে জনগণের সাথে সেনাবাহিনীর একটা দূরত্ব হইলে তখন বাংলাদেশের সার্বভৌমত্ব আলটিমেটলি অ্যাট রিস্কে পড়ে যায়। তো ফলশ্রুতিতে আমি যেটা মনে করব যে এখানের সেনাবাহিনীও মাঝে মাঝে সে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে থাকে। কারণটা হচ্ছে সভারেন্টি ফোর্স তো কখনো জনগণের সাথে মানে তাকে তো তৈরি করা হয় যুদ্ধের জন্য, মানে সে তো সিভিলিয়ানের সাথে হচ্ছে ধরেন পুলিশ হচ্ছে কি লাঠি চার্জ করে। আমরা এখন পর্যন্ত যেটা দেখলাম যে সেনাবাহিনীর যে যেমন তারা প্রথম হলো একটি খাবারের রসদের গাড়িতে সেনাবাহিনীর পরে আক্রমণ করেছে, তা পাহাড়ের উপর থেকে সেনাবাহিনীকে যে, এবং ওই গাড়িটি তাদের উপর কোনো আক্রমণের জন্য যাচ্ছিল না, সেখানে খুব দ্রুত কিন্তু 4 জন বা 5 জন সেনা সদস্য অফিসার সহ তারা আহত হয়। এরপরও কিন্তু সেনাবাহিনী কোনো অ্যাকশনে যায়নি, মানে যতটুকু বলা হয়েছে তারা সর্বোচ্চ ধৈর্যের জায়গায় দেখেছে। তো সেই জায়গা থেকে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এটার আমাদের ন্যাশনালি একটা পলিসি হইতে হবে, মানে আপনি দল বেঁধে মানে আপনি দেখেন এই ইস্যুতে কি হয়েছে, এক একটা দল এক একটা স্ট্যান্ড নিছে, ফলে জাতীয়ভাবে আমরা যদি আমাদের পাহাড়ের ইস্যুতে একটা ন্যাশনাল পলিসিতে যদি আমি ঠিক করতে না পারি, তাহলে আমার এই সমস্যাটা কিন্তু থেকেই যাবে। যেমনটা হচ্ছে ধর পাহাড়ের ইস্যুটা ঠিক ওই আমাদের পররাষ্ট্রনীতির মতন, এখানে আওয়ামী লীগ থাকতে পুরো একমুখী পররাষ্ট্রনীতি ছিল, এখন পররাষ্ট্রনীতিটা কিছুটা আমাদের হচ্ছে বাংলাদেশের মানুষের নাগরিকদের জন্য মর্যাদাকর জায়গায় আসছে, কিন্তু ফলশ্রুতিতে দল আকারে যে ভিন্ন দৃষ্টিভঙ্গি, আবার ধরেন এখানকার বামপন্থী কিংবা প্রগতিশীল যে সংগঠনগুলো তাদের যে আরও বেশি উদার দৃষ্টিভঙ্গির জায়গা থেকে তারা যেভাবে পাহাড়কে দেখে পুরো সেনাবাহিনী নিয়ে আসো কিংবা হচ্ছে ওই জায়গার হচ্ছে স্বায়ত্তশাসন, মানে এই পর্যায়ে এটা ঠিক বামপন্থী সংগঠনরা এখনও এটা দাবি করে কিনা যায় না, কিন্তু এই যে সংগঠনগুলো ইউপিডিএফ থেকে দেয় এরা কিন্তু বারবার বলে যে সেনাবাহিনী সরাও এবং আমাদেরকে স্বায়ত্তশাসন দাও। তো স্বায়ত্তশাসন দিলে এখানে কি ঘটবে সেটার তো অনেকগুলো কনসিকুয়েন্স আছে। তো ফলশ্রুতিতে এইখানে আমাদের যেটাই হচ্ছে যে শুধুমাত্র একটি ঘটনা ঘটলো, ওই ঘটনায় আমি হচ্ছে রিয়াকশন করলাম, সেটি না করে ন্যাশনালি আমি এটার একটা কনক্রিট একটা পলিসি গ্রহণ করা উচিত, যেই পলিসির মাধ্যমে হচ্ছে যে রাজনৈতিক দল হিসাবে যার যার মতাদর্শিক অবস্থান আলাদা থাকতে পারবে, কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশের এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে একটা কমন আমাদের আছে। আমি সৈয়দ শামী আপনার কাছে আসবো ছোট একটি বিরতির পরে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট একটি বিরতি নিচ্ছি। দর্শক আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমি সৈয়দ শামী আপনার কাছে আসতে চাই, যে কথাগুলো বলছিলাম যে দেখুন একটা ধর্ষণের ঘটনায় অবশ্যই শাস্তি, মানে ধর্ষণের ঘটনায় তো আমার মনে হয় না বাংলাদেশের যে আইন এত কঠিন আইন কম আছে ধর্ষণের বিষয়ে, এবং ধর্ষণের বিষয়ে বাংলাদেশের মানুষের মনোভাবও কিন্তু খুব কঠিন। তো ধর্ষণের ঘটনায় শাস্তির ব্যাপারে কোনো ধরনের মতো পার্থক্য থাকার কথা না, কিন্তু এটি কিন্তু 1 নম্বর দাবি ছিল না, দাবি ছিল সেনাবাহিনী হটাও। এই জায়গাটাকে আপনি একটু ব্যাখ্যা করতে পারেন কিনা, আপনি সেখানে কাজ করেন, এই দাবিটা কেন সেনাবাহিনী হটাও হলো? আচ্ছা, আপনি একটা স্ট্যাটিস্টিক্স যদি দেখেন বাংলাদেশ পুলিশের গত বছরে 2024-এর স্ট্যাটিস্টিক্স, তাহলে জানুয়ারি থেকে এই টাইম পর্যন্ত গত বছরে টোটাল নারী নির্যাতনের মামলা ছিল হচ্ছে 1500 সামথিং, এবং এই 1500 সামথিংয়ের মধ্যে শুধু যে ধর্ষণ তা না, যে কোনো ওইটাও নারী নির্যাতন, নারী ও শিশু নির্যাতন আইনের মধ্যে পড়ে। এই এতগুলা কেসের একটা কেসেই শুধু আর্মি হটাও আসে, বাকি কোনো কেসে আর্মি হটাও আসে না। এটা শুধু পাহাড়ের যে কোনো কেসে গেলে সেটা যদি হয় যে আপনার নারী নির্যাতনই শুধু না,
এর আগে মারামারি হয়েছে, আপনি যখনই পাহাড়ের কোনো কেসগুলো স্টাডি করবেন, এটা হচ্ছে কি একটা কমন থিং, একটা কমন ডিমান্ড যে আর্মি সরাতে হবে। এখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে, আমার দেশ হচ্ছে একটা স্বাধীন দেশ, এখানে একটা স্বাধীন দেশে আর্মি কোথায় ডেপ্লয় হবে, এই ডেপ্লয়ের জন্য তাকে কোনো এলাকা ভিত্তিক কোনো আলাদা কোনো মানে সেন্সাস বা আলাদা কোনো অনুমোদন নিতে হবে সেটা প্রয়োজন নয়। একটা বড় ক্যান্টনমেন্টগুলোতে যেগুলো হয়, যেমন ঢাকা ক্যান্টনমেন্ট, সিলেট ক্যান্টনমেন্ট, কুমিল্লা ক্যান্টনমেন্ট, একটা বড় এলাকায় আছে, ওদের এরিয়া অফ রেসপন্সিবিলিটি ভাগ করে দেওয়া আছে, যখন যেখানে ইচ্ছে যেতে পারে। হিল ট্রেক্সটা শুরু থেকেই ছিল একটা টার্মোয়েল এলাকা। সো এখানে কিন্তু আমি যে ছোটো করে একটা ক্যান্টনমেন্ট দিয়ে বাকি জায়গাগুলোতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারবো, এটা কিন্তু না। এবং এটা যখন এই জিনিসটা প্রথমে যখন বাংলাদেশের স্বাধীনতার পরে 71 থেকে 77 পর্যন্ত খুব একটা কেউ কিন্তু ট্রান্সবর্ডার কোনো কিছু নিয়ে, নিরাপত্তা নিয়ে খুব একটা ভাবেনি। প্রেসিডেন্ট জিয়া যখন আসলেন, হি ওয়াজ দ্য ফার্স্ট গাই হু ইনভেস্টেড ইন দ্য কান্ট্রি সিকিউরিটি, যে উনি প্রথম মাথায় আসলো যে না, এত বড় একটা বর্ডার আছে, আই নিড টু সিকিউর মাই বর্ডার। তখন ওই যে তিনটা একটা ইয়েতে, যে বর্ডার স্ট্রেংথেন, তারপরে হচ্ছে কি মডার্নাইজেশন, আর এই যে পেসিফিকেশনের যে জিনিসটা, সেটেলমেন্ট আর একটা ছিল। সো এই চারটা পয়েন্টের জন্য উনি যখন কাজ করলেন, এখানে কন্ট্রোভার্সিয়াল একটাই পয়েন্ট আছে, হচ্ছে গিয়ে সেটেলমেন্টের যে পয়েন্টটা, সবাই এটা সেটেলমেন্ট মেজর জিয়া যে করেছেন আগে, মানে দুঃখিত, মেজর জিয়া তো জেনারেল জিয়া, জেনারেল জিয়া যে করেছেন তা না, এর আগেও কিন্তু সেটেলমেন্ট, এর আগেও হয়েছে। তো তার সময়ের সেটেলমেন্টটাকে কন্ট্রোভার্সি হিসেবে মানে পোর্ট্রেট করা হয় এটা এক ধরনের পলিটিক্যালি। বাট এখন আপনি একটা ইংলিশে একটা কথা আছে যে ইউ ক্যানট মেক অ্যান অমলেট উইদাউট ব্রেকিং দ্য এগ। আপনি একটা অমলেট বানাতে হলে ডিম ভাঙতেই হবে। সো ওইটা কোনো কন্ট্রোভার্সি না, এটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি পলিসি, পার্ট অফ দ্য পলিসি। আপনার ওখানে যদি আপনার ফুটহোল্ড না থাকে, তাহলে আপনি একটা এলাকাতে যে এটা যে কোহেশনটা বিল্ড আপ করা, এই জিনিসটা তো আপনার হবে না। এখন এই যে ক্যাম্পের ব্যাপারে, আর্মির অবস্থানের ব্যাপারে, যখন শান্তি চুক্তির পরে আর্মি কিন্তু বাংলাদেশ আর্মি পুরোপুরি শান্তি চুক্তির যে ধারা এবং এগুলো মেনেই একদম প্রপারলি প্রায় 240 থেকে 250টা ক্যাম্প সরিয়ে নিয়ে আসছে। এখন এর বেশি আর্মির একটা আপনার অপারেশনাল ক্যাপাবিলিটি আছে, যে এই আমার যদি একটা এলাকা হয়, আপনি মনে করেন কাপ্তাই হচ্ছে গিয়ে পুরো ওয়াটারলক একটা এলাকা। সো কাপ্তাইয়ের আন্ডারে আপনি কিছু ক্যাম্প আছে, মনে করেন ভারজাতুলি, আরাছড়ি, এগুলো দুর্গম কিছু ক্যাম্প। আলিমপাড়া একটা ক্যাম্প আছে, হচ্ছে গিয়ে ওখানে হেঁটে যেতে আপনার, আমার তখনই রাখতে হচ্ছে 99-এ 1.5 দিন লেগে যেত। সো ওইখানে যদি কোনো ঘটনা হয়, তাহলে আমি তো ওখানে এই ক্যান্টনমেন্ট থেকে ঘটনার পরে ওখানে যদি লোক পাঠাতে আমি কিছু করতে পারবো না। আর এরপরেই হচ্ছে বর্ডার, ওখান থেকে মিয়ানমারের আপনি যে ফারোয়ার যে ঘটনা হয়েছে, মিয়ানমারের আর্মি, মিয়ানমার আর্মি ক্যাম্পের ভিতরে ঢুকে আমাদের বিজিবির সৈনিককে গুলি করে চলে গেছে। সো এই জিনিসগুলো তো আমি অ্যাকসেপ্ট করতে পারবো না বর্ডারের ভিতরে। আই হ্যাভ টু সিল মাই বর্ডার। আমার মনে করি যে ওই সিলের পয়েন্ট থেকে আমাদের বর্ডার অনেক বেশি অরক্ষিত। এবং এখানে বর্ডারে যে ওই সময়ে যে 77 থেকে 81 পর্যন্ত ওখানে অনেকগুলো বিজিবি ক্যাম্প, আবার বিজিবির স্ট্রেংথ বাড়ানো হয়েছিল। আমার মতে যে আমাদের ওই লেভেলে আবার যাওয়া উচিত আর্মির ইয়েটা। এখন অন্যান্য সময়ের চেয়ে আমরা অনেক বেশি ভালনারেবল বিকজ অফ দ্য জিওপলিটিক্যাল যে ইয়েটা এখন তৈরি হচ্ছে। আপনার 7 সিস্টারের যে রুটটা, যে এতদিন ইন্ডিয়া যেটা কল্পনা করছিল, এই রুটটা কিন্তু তারা এখন পাচ্ছে না। তাদের অল্টারনেটিভ রুট এখন ওয়েস্ট বেঙ্গল হয়ে, তারপরে হচ্ছে গিয়ে আমাদের সেন্ট মার্টিনের দক্ষিণ খান ওদিক দিয়ে সিটুই হয়ে যে নতুন রুটটা তারা প্ল্যান করতেছে। আমি আপনার ইয়েটা বুঝতে পারছি। আমি এই জায়গা দিয়ে এই অবরোধের কথার সাথে প্রাসঙ্গিক হিসেবেই আমি ধরবো। আমি আদিব আপনার কাছে আসতে চাই। ঠিক গত সপ্তাহে ত্রিপুরার রাজা এই বক্তব্যটা দিলেন যে চট্টগ্রাম বন্দর নিয়ে নেওয়া উচিত ভারতের। আর তারপরের সপ্তাহেই এরকমের একটা ধর্ষণের কাণ্ড ঘটলো। আসলে কি কোনো বিদেশি ইন্ধন আছে কিনা? কারণ হলো যে আমি ভারতের ইন্ধন আছে বলতে চাচ্ছি না, এটা আমরা বলতেও পারবো না, কারণ এটা অনেক বড় ব্যাপার। কিন্তু ভারতের মিডিয়াতে এই জিনিসটা সবার আগে খুব বেশি বড় করে দেখানো হলো, যেখানে এরপর তো প্রমাণই হলো ধর্ষণের আলামত নেই। জিওপলিটিক্যাল জায়গা থেকে আমি জানি না যে, আর আমরা তো দেখছি যে বারবারই ভারতের মিডিয়া অদ্ভুতভাবে অনেকটা বাল খেললো বা চাইল্ডিশ কিছু কথাবার্তা তারা বলছেন। ভারতের কাছ থেকে কিন্তু এতটা চাইল্ডিশ আচরণ আমরা এর আগে দেখিনি। জি, এখানে আমি এর আগেও প্রথমে আলোচনায় যে বিষয়টি বলছি, যে দেখেন যে আমাদের এখানের পার্বত্য চট্টগ্রামের এখানের প্রায় 4 থেকে 5টা ফ্যাক্টর আছে।
মানে অবশ্যই তো প্রতিবেশী রাষ্ট্রের তো একটা ফ্যাক্টর সবসময় কাজ করে এবং সেটা নানাভাবেই হয়। যেমন আপনি একটা ঘটনা আমি জাস্ট উল্লেখ করতে চাই। 7ই জানুয়ারি ধরেন একটা নির্বাচন হলো, মানে একতরফা নির্বাচন হয়েছে। তো স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো এই একতরফা নির্বাচনে প্রতিবাদ করছে, মিছিল করছে। নির্বাচনের খুব সম্ভবত 3 দিন কি 5 দিন আগে খাগড়াছড়িতে ওই যে সরাসরি সন্ত্রাসীদের গুলিতে, দুর্বৃত্তদের গুলিতে এই ইউপিডিএফেরই সম্ভবত 3 জন 4 জন মারা গেল, হত্যাকাণ্ড হইল। এবং ওই হত্যাকাণ্ডের সাথে সাথে এটার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা 2-3টা বিশ্ববিদ্যালয় পুরো ধরেন মিছিল হইল। তো আপনার 7ই জানুয়ারি নির্বাচন, কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ধরেন মিছিল হচ্ছে কি নিয়ে, যে পাহাড়ে হত্যার প্রতিবাদে। তাহলে এখানে যে আওয়ামী লীগ যে একটা একতরফা নির্বাচন করে ফেলতেছে পুরো ইয়ের জায়গাটা, ওয়ার্ল্ড ভিউটা কিভাবে বাংলাদেশ থেকে দেখতেছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বা বিশ্ববিদ্যালয়গুলো তো এটা তো একটা হচ্ছে এখানকার একটা মানে মঞ্চ, যেটার মাধ্যমে বিশ্ববাসী দেখে এখানে কি হচ্ছে। তার মেসেজটা কি গেল, যে বাংলাদেশের মানুষ এই ইলেকশনটা নিয়ে অত বেশি তাদের টেনশন নাই। বিশ্ববিদ্যালয়গুলো কি নিয়ে টেনশন, পাহাড়ে একজন হত্যাকাণ্ড হয়েছে। এখন হত্যাকাণ্ড কে করছে সেটা আমি বলবো না। মানে আপনি যদি এই যে ইলেকশনটাকে সাইড করে, যে ইলেকশনটা যে আসলে ভুয়া হচ্ছে, ইলেকশনের জন্য আমার মনে আছে যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধরেন আমি 4 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা স্টেপ ডাউন আছি না, এই ইলেকশন বা মানে একতরফা নির্বাচন না হোক, এটা কর্মসূচি করছি। কর্মসূচি আমাদেরকে জীবনে রিস্ক নিয়ে করতে হয়েছে। মানে মিডিয়া তো, কিন্তু গণমাধ্যমের কোনো কাভারেজও ছিল, গণমাধ্যমের কাভারেজও ছিল না। এবং হচ্ছে এটা তাহলে মানে জিনিসটা করছে, তাহলে এখানে কিন্তু পরোক্ষভাবে আপনি বুঝতে পারতেছেন যে হত্যাকাণ্ডটার সাথে তাহলে কোন কোন সার্কেলগুলা হচ্ছে জড়িত। এখন এই যে যখন আপনি এই হত্যাকাণ্ডগুলো বিচার চান, তখন আপনি কিন্তু সুন্দরভাবে অ্যাড্রেস করতেছেন না যে এর পিছনে অন্য অন্য যে ফ্যাক্টরগুলো আছে। আপনি একতরফাভাবে যেহেতু ওখানে সেনাবাহিনী ডিপ্লয়েড আছে, আপনি কিন্তু তখন আইন শৃঙ্খলার অবনতি কিংবা আইন শৃঙ্খলার গাফলতি হিসাবে আপনি তখন হচ্ছে সেনাবাহিনীকে দায়ী করতেছেন যে হত্যাকাণ্ড হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী কি করছে। কিন্তু ওই সময় মোমেন্টের আপনার ইয়াটার কারণটা কি? আবার দেখেন দুর্গাপুজো উপলক্ষে এই যে ধর্ষণও ঘটলো, এখন এখানে মেডিকেল রিপোর্ট দিছে, যিনি দিছে আমি দেখলাম সার্জন ডক্টর জয়া চাকমা সে জায়গাটা। এখন এই রিপোর্ট নিয়েও ধরেন পাল্টা বক্তব্য আছে, হয়তো বলবে যে এখানে পাহাড়ে যে কোনো সময় দর্শন হলে আসলে এটা রিপোর্ট আসে না, এটা একটা বক্তব্য আছে। সেই বক্তব্য আমি আমলে নিতে চাই যে ঠিক আছে এই ধরনের বক্তব্য। কিন্তু তারপরও একটা ঘটনা ঘটার পরে মানে যখন একটা ঘটনা ঘটে, একটা পক্ষ এটার 100% সত্য ধরে নিয়ে হচ্ছে সে তার মানে প্রতিক্রিয়াটা ইনস্ট্যান্ট শুরু করে দেয়। মানে তার মেন্টালি আগেই হচ্ছে প্রিপেয়ার থাকে একটা রিয়াকশনের জন্য, মানে এটা সত্য কি মিথ্যা। যেমন যেটা ঘটছে মানে কাকতালীয়ভাবে হোক যাই হোক, যে হান্নান মাসুদ একটা ভুল কিন্তু একটা মন্তব্য সে করে ফেলছিল, বলছিল যে এটা ভুয়া দর্শন, এবং এটার পরবর্তীতে তাকে যখন আলাপ করা হয়েছে সে কিন্তু এটা দুঃখ প্রকাশ করছে সাথে সাথে 1-2 ঘন্টার। কিন্তু এখন তাহলে কাকতালীয়ভাবে জিনিসটা হলো কি, যে ধরেন হান্নান মাসুদের বিষয়টা যখন হলো বললো, মন্তব্য করার সাথে সাথে পুরো রাজনৈতিক লিগ্যাসি পারলে হচ্ছে যে মানে তার হচ্ছে নাই করে ফেলা হয়। কিন্তু জিনিসটা কিন্তু আবার কিন্তু কি হলো, যে রিপোর্টে কিন্তু সেই জিনিসটা আসছে। তো ফলশ্রুতিতে এখানের যে পার্সপেক্টিভ আমি আপনাকে বললাম, যে এই যে 4-5টা ফ্যাক্টর, তারা তাদের একটা নির্দিষ্ট আইডিওলজি, নির্দিষ্ট একটা দৃষ্টিভঙ্গি আছে, ওইটাকে ঠিক রেখে এরপর বাকিগুলোকে হচ্ছে সে হচ্ছে তার ওই জায়গার থেকে দেখে। তা আমি যেটা ওই যে আপনি যেই জায়গাটার করলেন যে এখানের প্রতিবেশী রাষ্ট্রের এক জায়গা থেকে মন্তব্য আসলো 1 সপ্তাহ আগে যে চট্টগ্রাম বন্দর দখল করা, এটা তো শুধু ওই প্রতিবেশী রাষ্ট্রের ওই অঙ্গরাষ্ট্রের শুধু বক্তব্য না, ভারতের সরকারে যারা গুরুত্বপূর্ণ তারাও তো মাঝে মাঝে নানা ধরনের হুঙ্কার বক্তব্য, এই ধরনের বক্তব্যগুলো দিয়ে থাকেন। এবং বিভিন্ন ধরনের অনলাইনে যে ক্যাম্পেইনিংটা চলে, যে জম্মুল্যান্ড আলাদা হচ্ছে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র বানানোর যে নানা ধরনের হচ্ছে অনলাইন যে প্রচারণাগুলো, সেগুলো তো খুব সুস্পষ্টভাবে দেখা যায়। ফলশ্রুতিতে এখানে যে বিষয়টা হচ্ছে যে দেখেন বাংলাদেশের আওয়ামী লীগের যে ন্যারেটিভ, ইন্ডিয়ার যে ন্যারেটিভ, ইন্ডিয়া বাংলাদেশে আওয়ামী লীগরে রাখি এইভাবে যে তার সিকিউরিটি কনসার্নের জন্য সে সবসময় এখানে আওয়ামী লীগ রাখে, সেটার জন্য এখানের গণতন্ত্র হত্যা করা হোক, নির্বাচনকে কবর দেওয়া হোক, এখানকার বিরোধী দলগুলোকে হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে দেওয়া হোক, সেটার কারণে যার কারণে দেখবেন 5ই আগস্টের পরে এখন পর্যন্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানে রাষ্ট্র বলবো কি রাষ্ট্রের যারা দায়িত্বশীল আছে তাদেরকে, কারণ রাষ্ট্র সরকার
জনগণ এগুলো তো আলাদা আলাদা। মানে আমি যখন রাষ্ট্র আকারে বলবো তখন আমার মূলত এখানে যারা দায়িত্বে আছে তাদের বলে, তারা এখন পর্যন্ত কিন্তু মানে এখন মেনে নেওয়ার আপনার কি মনে হয় যে আমি জানি না আমার এই প্রশ্ন করা ঠিক হবে কিনা, তারপর করলাম, আমাদের দেশের মিডিয়াগুলো যদি কালকের থেকে লাদাখ স্বাধীন হবে, তারপর মিজোরাম স্বাধীন হবে, এরকমের প্রচারণা শুরু করে, তাহলে সেটা কি হবে? সেই ক্ষেত্রে ইন্ডিয়া সেটা কি হবে? আমাদের দেশের সংস্থার বিভিন্ন জায়গায় ইন্ডিয়ার যে আপনার হচ্ছে যে বিভিন্ন এটার কি বলে যে মানে যাদেরকে এখানে ইন্ট্রুডার বিভিন্নভাবে সংস্থার ভিতর গুপ্তচর ভিত্তি করার জন্য রাখছে, তারা দেখবেন যে ওই মিডিয়ারে ইয়া করে উড়াই দিবে। মানে এই পরিস্থিতিতে তারা এ ধরনের মিডিয়ার যখন এই যে ইয়েগুলা মানে এই ডেপ্লয়মেন্টগুলো, এটা কিন্তু একটা ডেপ্লয়মেন্ট। সাইপ্সের একটা ইয়েতে হচ্ছে কি আপনি যখন এ ধরনের কাজটা করবেন, মনে করেন ভিয়েতনামে, ইরাকে, ইরানে যে ইয়েগুলো হয়েছে, সাইপ্সগুলো তারা করছে যেভাবে, চাকের আগে যেভাবে যে ন্যারেটিভটা রেডি করছে, ইন্ডিয়ার রয়ের মানে ওই তাদের মিডিয়া এবং তাদের ইন্টেলিজেন্স এন্টিটিসগুলো এত ক্লোজলি মানে কানেক্টেড যে তাদের ডেভেলপমেন্ট আমাদের যেরকম ওই কানেকশনটা নাই। আমাদের যে মিডিয়ার সাথে আমাদের মিডিয়া যে পরিমাণ স্বাধীনতা আমাদের ভোগ করে, স্পেশালি গত 15 বছরে করে নাই ফর দ্য রাইট কজেস, বাট এখন যে পরিমাণ ভোগ করে এটা ওয়ার্ল্ডে খুব কমে আছে। ইভেন আপনি নিউ ইয়র্ক টাইমসে যদি আজকে দেখেন যে আমদানির ব্যাপারে বলতেছে, তার বাপ কোথায় উগান্ডায় ঘর ভাড়া দিছে, সেটা একদম বানানোসহ ছবি তুলে দিছে। সো আমাদের ওই মিডিয়া ফ্রিডম উইদাউট রেসপন্সিবিলিটি, ওই স্বাধীনতা ভোগ করা ওই কানেকশনটা নাই। বাট আদারওয়াইজ যদি ওটা থাকতো, ওটা কিন্তু করা যেত, ওই পোর্ট্রেটটা করা সম্ভব। যে এটা হচ্ছে গিয়ে দেশের একটা যখন ন্যাশনাল সিকিউরিটি কোশ্চেন আছে, তখন আমাদেরকে সবাইকে একাট্টা হতে হবে। ওই একাট্টা আমরা না, এবং পার্টিকুলারলি কিছু ইন্টারেস্টেড পিপল তো একাট্টা তো নাই, তারা হচ্ছে এখানে দেশের ভিতরে একটা জাসুস হিসেবে তারা আছে। আপনি দেখেন একটা জাসুসরা কিন্তু একাট্টা, তারা আবার বিকজ তাদের ইন্টারেস্ট একটা জায়গায়, সবার ইন্টারেস্ট এক জায়গায়, সো ওই হিসাবে একাট্টা হবে, তারা দেশের ভিতরে থাকুক বা বাইরে থাকুক। আপনি দেখবেন এটা একটা সার্কিটের মতো, যে যখন 5ই আগস্টের পরে প্রতিবার একটা ছোট ঘটনা যেখানে স্পার্ক হয়েছে, গত বছর ঠিক সিমিলার টাইমে হিলট্রেক্সে এই ঘটনাটা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করেন যে আরও আমরা বাই অল মিনস উই ওয়ান্ট দ্যাট পলিটিক্যাল গভর্নমেন্ট শুড টেক ওভার এবং মানে একটা প্রপার রাজনৈতিক প্র্যাকটিস আসুক, বাট যদি এরকম গভর্নমেন্টের ইয়ে চলে, দেখবেন আগামী বছর ওই সার্কিটগুলো পুরো করে 5ই আগস্টের পরে প্রথমে ইন্টারনাল মার্ডার নিয়ে হলো, তারপরে ওই চিন্ময় প্রভুর একটা ঘটনা হলো, তারপরে আপনার বিভিন্ন জিনিসপত্রের ইয়ে নিয়ে, তারপরে হচ্ছে ঢাকার মার্ডার। সো প্রতিটা স্পার্ক নিয়ে কিন্তু এক একটা ঘটনা সাজানো হয়েছে, এবং ওই সার্কিটে এখন আবার আসছে হিলট্রেক্স। আপনি আগামী এই সপ্তাহে দেখবেন এটা শেষ হয়ে গেছে, অলরেডি শেষ আজকে এই 6 জনের বক্তব্যের পরে। আগামী সপ্তাহে দেখবেন যে আপনি নতুন একটা স্পার্ক হচ্ছে, ওইখানে ওইটাকে ইনভেস্ট করে ওইটাকে আবার বড় করা হচ্ছে। সো এই জিনিসটা চলতে থাকবে। যে চতুর্ভুজটা তৈরি হয়েছে এই গত 15 বছরে, যেটা ছিল আপনার প্রশাসন, দলীয়করণ, দায় মুক্তি এবং যে ডিপ স্টেটগুলো, এখন এই তিনটা কিন্তু অলরেডি ভেঙে গেছে এই বিপ্লবের পরে। এখন যে ডিপ স্টেটের যে অংশটা আছে, এটাকে আমরা দেখবো না চোখে, জানি না এটার সাথে আসলে ওই যে ডক্টর ইউনূসকে অসুর বানানোর সম্পর্ক আছে কিনা। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পর আবার ফিরবো। দর্শক আমাদের সঙ্গে থাকুন, ছোট্ট একটি বিরতি নিচ্ছি। আবারও স্বাগত জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর 0 আওয়ারে। আমরা খাগড়াছড়ির ঘটনায় আছি। অবরোধ কিছুক্ষণ আগে এই রাত 11টার সময় তারা ঘোষণা দেয়, কিন্তু যদিও এই প্রসঙ্গটা আমাদেরকে অন্য দিকে নিয়ে গেল। আপনি বলছিলেন যে ভারতের বিভিন্ন মিডিয়ার ব্যাপার। ভারতের মিডিয়ার সাথে সাথে আমি আরেকটা বিষয় এখানে আনতে চাই, যে সেখানে এবার আমরা বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় দেখছি যে দেবী দুর্গার পায়ের কাছে যে অসুর বধের কথা বলা হয়, সেই অসুরের ছবি বা অসুরের চেহারাটা অনেকটা ডক্টর ইউনূসের মতো সাজানো হয়েছে, এবং ট্রাম্পের কোথাও কোথাও ট্রাম্পের মতো আছে, কোথাও কোথাও শাহবাজ শরীফ মানে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথা। এই জায়গাটিকে তারা মানে কি এটা কি এক ধরনের প্রতীকী প্রতিবাদ, নাকি এটা একটা চাইল্ডিশ বালখিল্যতা? অবশ্যই চাইল্ডিশ বালখিল্যতা, এটাতে কোনো সন্দেহের কোনো অবকাশ নাই। বিকজ তাদের কাছে কিন্তু এখন এই যে পশ্চিমবঙ্গের এর 5ই আগস্ট পরবর্তী ইয়েতে তাদের কাছে তো ডক্টর ইউনূসের চেয়ে ভালো আর ওষুধ তাদের কাছে পাওয়ার কথা না। সো ন্যাচারালি এটা কিন্তু পুরো
হোল ইন্ডিয়া ওয়াইড না। না, আপনি যদি- শুধুমাত্র হ্যাঁ, পশ্চিমবঙ্গেরও আবার সবাই না, কিন্তু এটা অনেকে বলছেন যে ওই যেই সকল মণ্ডপগুলা বিজেপি দ্বারা বিজেপির এটা আরএসএস এবং বিজেপি আরএসএস এর যেটা আপনি একটা খেয়াল করবেন, যখন ওই যে ট্রাম্পের প্রথম যখন ইয়েতে আসছিল, ওকে পূজা করতেছিল, তারপরে একটা দায়িত্বে আসছিল পূজা করার, একটা সব জায়গায় তাকে নিয়ে পূজা করা হচ্ছে, তারপরে সে কি একটা জানি ইন্ডিয়ার বিপক্ষে কথা বললো, তারপরেও তারা না বুঝে পূজা করছে। বেসিক এই আরএসএস বা ওই লেভেলের এরা যারা আছে, তাদের তো আপনি ওদেরকে এরকম মোটিভেশন আপনি আনতে পারেন কেন? বিকজ অফ দেয়ার লো আইকিউ। সো আমাদের এখানেও তৎকালীন প্রধানমন্ত্রী ট্রাম্পের ইয়ে নিয়ে করতে বলছে যে এইটা আমরা ছবি নিয়ে দেখাবে করতে বলছে। সো এইবার ট্রাম্পকেও তারা অসুর বানাইছে এবং শাহবাজ শরীফ পাকিস্তানে তাকেও অসুর বানাইছে, বিকজ ইন্ডিয়ার ইন্টারেস্টের জন্য তো এরা সবাই অসুর, এবং সেই অসুর মানে এটা তাদের দৃষ্টিতে। সো এটাকে মানে আপনি কোনো মানে এটা ফানি জিনিস, বাট কন্ট্রোল করা কিছু না, এটা তাদের ইচ্ছে হয়েছে তারা করছে, করতে পারে। একটা দেশ এরকম ফানি জায়গায় যাচ্ছে, মানে ইন্ডিয়াকে তো আমরা অনেক কিছুর আইডল হিসেবে দেখাই, সবচেয়ে বড় ডেমোক্রেটিক কান্ট্রি, সবচেয়ে বড় বাংলাদেশের মুক্তিযুদ্ধের একমাত্র সহযোগিতাকারী বা সেই বন্ধু, এবং আমরা তো 15-17 বছরে তাকে স্বামী স্ত্রী হিসেবে মর্যাদায় নিয়ে গেলাম। আপনি ইন্ডিয়ার যে পলিটিক্সের যে মানে লিডারশিপ যে জিনিসটা, আপনি যদি এরিস্টটলের একটা খুব একটা ফানি জিনিস মনে হলো আপনার এটা বক্তব্যটা শুনে, যে এরিস্টটলের একটা এথিক্স ছিল যে ওয়াই ইডিয়টস আর গিভেন পাওয়ার, ওয়াই দে কাম টু পাওয়ার, দ্য ইডিয়টস। আপনি দেখবেন যে যেটা আপনার সবচেয়ে মেধাবী যে স্টুডেন্ট আপনার ক্লাসের, ও কিন্তু আপনার রাজনীতিতে আসে না, আসে যে সারাক্ষণ উল্টাপাল্টা কথা বলে ফান করে, বা যেটা সবচেয়ে বাঁচার ক্লাসের মধ্যে ইয়েটা নাই। সো ভালো যেগুলো এরা আসে না কেন? বিকজ এখানে এটাকে বলে হচ্ছে গিয়ে সম্ভবত মেকানিক্যাল এথিক্স বা শান্তি। সো ওইখানে ইউডাইমোনিয়া বলে একটা জিনিস আছে। ইউডাইমোনিয়া হচ্ছে আপনার সেলফ প্লিজিং। আপনি যখন একটা কাজ করেন, এই কাজে ওই পয়েন্টটা আমি বলি যে ডক্টর ইউনুসও ভালো রাজনীতিবিদ না। কেন বলছি আমি? উনি হচ্ছেন গিয়ে একজন ইনভেন্টার, উনি হচ্ছে আইডিওলজিস্ট। তার যে চিন্তাধারা এবং থিঙ্কিং, ওই থিঙ্কিংটাকে আমাদের জেনারেল সেন্সে পাবলিক ওটা কনসিভ করতে পারবে না, এবং যারা ফেসিস্ট ছিল হয়তো পারার কথাই না। ইন্ডিয়া হচ্ছে এটা একটা আদর্শ উদাহরণ। আদর্শ উদাহরণ এই কারণে যে এদের আপনি যদি আইকিউ এর হিসাব করেন, আমি বলবো যে ওয়ান অফ দ্য লোয়েস্ট আইকিউ। আপনি যে আইডল আপনি মানে কিভাবে ধরবো আমি জানি না। খেলাধুলায় হয়তো বিশাল একটা দেশে 11 জনের একটা ক্রিকেট টিম আসতে পারে, নট আনইউজুয়াল। সো ওখানের মধ্যে যে যারা লেখাপড়া করতেছে, আমরা অনেক বড় বড় কোম্পানির সিইও পাচ্ছি, এরা কিন্তু রাজনীতির সাথে ওখানে কানেক্টেড না। যেগুলো রয়ে গেছে ওখানে, তাদের বুঝতে হবে যে তাদের ব্যাকগ্রাউন্ড, তাদের জ্ঞান, তাদের হচ্ছে গিয়ে বোঝার ক্ষমতা, এগুলো সবই হচ্ছে গিয়ে মানে ইজ বিলো স্ট্যান্ডার্ড। আমরা শেষ প্রান্তে আদিব, আমি যেটা জানতে চাই যে কর্মসূচির বিপরীতে আসলে কর্মসূচি দেয়া, এটি হলো এক ধরনের হেলদি স্টাইল টু নিউট্রালাইজেশন করার জন্য, যে নিউট্রালাইজেস থেকে নিউট্রালাইজেশন প্রসেসে আনার জন্য। এখানে রাজনৈতিক কর্মসূচিগুলো আমাদের বছরখানেক ধরেই কম, মানে সত্যিকারের যে রাজনৈতিক কর্মসূচি, এই জায়গাতে আপনার কি পরামর্শ, যে আসলে এই বিভিন্ন জায়গায় যে এরকমের ইন্ট্রুডাররা কাজ করছে, এটা তো মেনে নিতে হবে বিভিন্ন জায়গায়, এবং আগামী নির্বাচনটা যত কাছাকাছি আসবে এই ধরনের পরিস্থিতি আরও সৃষ্টি হবে। এটি পার্বত্য চট্টগ্রামে করাটা সহজ দেখে দ্রুত হয়েছে, অন্যান্য জায়গায়ও এটা করবে। এই জায়গাতে আসলে কিভাবে ঐক্যমত নিয়ে এগিয়ে যাওয়া উচিত? ঐক্যমতের এখানে দেখেন, প্রথমত বিষয় হচ্ছে যে এখানকার যে ফ্যাসিবাদটা যে গেড়ে বসেছিল 15 বছর ধরে, এটা আপনি যদি ফ্যাসিবাদকে একটা বর্গ আকারে দেখেন, 4টা বাহু, আমি 4টা বাহু ধরে, এর ভিতর একটা বাহু হচ্ছে রাজনৈতিক অংশ, যেটা আওয়ামী লীগ রাজনৈতিক দল আকারে হাজির ছিল, মানে তাদেরকে আলটিমেটলি বড় বাহুটা তার এর বাহিরে সংস্থা ছিল, এখানকার বিজনেস ছিল, এবং আমলাতন্ত্র প্রশাসন একটা অংশ ছিল। তাহলে আপনার একটা বাহু সরলেও বাকি 3টা বাহু কিন্তু এখনও আপনার কিন্তু এখানে এক্সিস্ট করতেছে এই জায়গার থেকে। সেই জায়গার থেকে আমাদের যে বিষয়টা হচ্ছে যে এই 3টা বাহু তাহলে এখন কি করতেছে? এই 3টা বাহু তারা একই জায়গায় থেকে, একই কাঠামোতে থেকে নতুন একটা বাহুকে আওয়ামী লীগের পরিবর্তে অল্টারনেটিভ করতে চাচ্ছে, এবং সেখানে তারা কি
যে বিষয়টি হচ্ছে যে অল্টারনেটিভটা হোক বাকি 3 বাহুর যেহেতু একই জায়গায় আছে, তাহলে আপনার বিষয়টা হচ্ছে কি আপনি একই মাপের একই মানের হচ্ছে একটা নতুন বাহু তার প্রয়োজন। এই যে গত 15 বছরে গত 4টা নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলো তো প্রত্যেকটাই তো হয়েছে একেবারে প্রিডিসাইডেড, মানে আপনি সংসদে কে কে এমপি হবে, কে হতে পারবে না, কার হচ্ছে মনোনয়ন বাতিল হবে, কার হচ্ছে যোগ্যতা দিয়ে হচ্ছে তাকে বাতিল দেওয়া হবে, কাকে নির্বাচনী আসনে ঢুকতে দেবে না। এবং এটা কিন্তু শুধু আওয়ামী লীগ করছে এরকম তাকে হিউমিলিয়েট করে সেখান থেকে বের করে দেওয়া হবে। নট অনলি শুধু মানে আপনি দেখেন না, এটা শুধু সংস্থাও জড়িত, আওয়ামী বিভিন্ন- লীগেরও কিন্তু অনেক এমপি তার এলাকায় ঢুকতে পারে না। ঢুকতে পারে না, অনেকে নৌকা নিয়ে হাসছে, মানে অনেকে ধরেন। তো এখন এই যে ঢুকতে পারে না, তার মানে হচ্ছে কি যে এটা গভর্নমেন্টের বাহিরে একটা গভর্নমেন্ট, আওয়ামী লীগের বাহিরে একটা আওয়ামী লীগ জিনিস ভিতরে কাজ করতো। এই যে ফ্রেমটা এখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর কিংবা হচ্ছে আশঙ্কাজনক যে দেখেন সরকারের যে একটা গুম কমিশন করছে, সেই গুম কমিশন কিন্তু সরকার স্পষ্ট আকারে বলছে যে বাংলাদেশের গুমের সাথে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থার কিছু অফিসার সদস্যরা সুস্পষ্টভাবে জড়িত ছিল, নাম ধরে ধরে বলছে, ডিজিএফআই, এসবি, না, তারা তো র‍্যাব থেকে বেশ শুরু কয়েকজন প্রত্যেকটা জায়গায় আটক বলছে। আছে। এবং আটক সেখানে আছে। আরো একটু গুরুত্বপূর্ণ বলছে যে প্রতিবেশী রাষ্ট্র জড়িত থাকারও সে স্পষ্ট অভিযোগ আছে। এখন এই যে যেই ফ্রেমটা জড়িত আছে, এরা যখনই ইলেকশন আসে, ইলেকশনের সময় এরা সক্রিয় হয়। এখন যেটা হচ্ছে যে আমাদের এখন যারা ক্ষমতায় যেতে চায় তাদের হচ্ছে এখানে একটা বড় দায়িত্ব পালন করার সুযোগ। তারা কি পুরনো 3 বাহুকে ঠিক রেখেই সে যদি অল্টারনেটিভ আর একটা বাহু আকারে এখানে ক্ষমতায় আসতে চায় কিনা, এখানে একটা আশঙ্কা হচ্ছে যেহেতু তার পূর্বের অভিজ্ঞতা নাই, গত 20 বছর ধরে সে এখানকার ক্ষমতা কাঠামোর ফ্রেমের বাহিরে, ফলশ্রুতিতে সে মনে করতেছে এখানকার বিজনেস এস্টাবলিশমেন্ট, মিডিয়া এস্টাবলিশমেন্ট, এখানকার আমলা প্রশাসনের যে এস্টাবলিশমেন্ট, এদেরকে না চেতায়া, মানে যেটাকে বলে যে এদেরকে না খেপিয়ে তুলে এদের সাথে মোটামুটি একটা করে যে দ্রুত বা তার সাথে সে একটা অল্টারনেটিভ। আমাদের দল থেকে আমরা বারবার এই জিনিসটা বলছি, এটা নিয়ে আমাদেরকে বারবার ব্লেম করা হয়। ভাই এখানে আছেন যে সামরিক সাবেক কর্মকর্তা হিসাবে, যে আমাদেরকে বলা হয় যে এখানে তারা সেনাবাহিনী বিদ্বেষী কিংবা সেনাবাহিনী নিয়ে বিরূপ মন্তব্য করে থাকে। এখানে আমাদের মন্তব্যটা কিন্তু বাহিনী আকারে হয় না। বাহিনীর যেহেতু কিছু সদস্য আগে এই সংস্থাগুলোর মূল দায়িত্ব কিন্তু জায়গায় ছিল আপনার, ফলশ্রুতিতে আমরা বারবার বলছি যে এরা যারা স্পেসিফিক জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করা হোক। কারণ আপনি যদি এদেরকে বিচারের মুখোমুখি না করেন তাহলে তারা জাস্ট হচ্ছে এই ক্ষমতার পরিবর্তনের জায়গায় আরেকটাকে অল্টারনেটিভ করে ফেলবে। ফলশ্রুতিতে আমরা স্পষ্ট করে আমরা যখন বলছি এই যে গণ অধিকার পরিষদের উপর সভাপতির উপর যখন হামলা হইলো, সেখানে সেই জায়গায় আমরা বিচারের কথা বলছি, স্পষ্ট করে বাহিনীর কথা উল্লেখ করে বলছি, কিন্তু আমরা দেখছি বড় দুইটা রাজনৈতিক দল তাদের বিবৃতিতে বাহিনীর নাম পর্যন্ত উল্লেখ করে না। ফলশ্রুতিতে যারা ক্ষমতায় যাওয়ার মতন উপযুক্ত, যারা বাহিনী না তো, মানে বলা হচ্ছে সে বাহিনীর কোনো ব্যক্তির ইন্ধন থাকতে পারে এখানে, মানে না তারা উল্লেখই করে না, মানে ওই জিনিসই উল্লেখ করে না। তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট আকারে বলছি যে এই সংস্থাগুলার যারা সরাসরি এই যারা কাজ করতেছে, মানে তার গায়ে পোশাক হচ্ছে একটা, তার গায়ে পোশাক হচ্ছে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা দেওয়া, বাংলাদেশের সিকিউরিটির নিরাপত্তা দেওয়া, কিন্তু সে হচ্ছে ওই পোশাক পরে হচ্ছে পোশাকের আড়ালে তিনি কাজ করছেন হচ্ছে আরেকজনের এজেন্ডার জন্য কাজ করছেন। ফলশ্রুতিতে এই আমার আহ্বান থাকবে প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে অন্তত একমত হইতে হবে যে বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের ক্ষমতা, বাংলাদেশের গণতন্ত্র বিষয় সিদ্ধান্তটা বাংলাদেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে নেবে। এখানে কোনো ধরনের পদ্মার আড়ালের হচ্ছে সিট নেগোসিয়েশন বলেন কিংবা হচ্ছে বোঝাপড়া বলেন, প্রতিবেশী রাষ্ট্রের আশা আকাঙ্ক্ষা বলেন, প্রতিবেশী রাষ্ট্র তো আগে থেকে বলে রাখছে যে এখানে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে তত মধ্যে সে কোনোভাবে এটার স্বীকৃতি দিবে না। এবং যেটা আপনি বলছেন যে পূজা মণ্ডপে হচ্ছে একটা প্রতিবেশী আমাদের রাষ্ট্রের প্রধান নির্বাহীকে হচ্ছে অসুর হিসাবে কিছু কিছু জায়গায় যে করছে, এগুলো কিন্তু একটা সিমটমস। ফলশ্রুতিতে এখানে আগামী দলগুলোকে এক না হলে এই জায়গাটি আসলে আমরা একদম শেষ মুহূর্তে 30 সেকেন্ড সময় আছে, আপনার যদি কোনো র্যাপ আপ করেন। না, র্যাপ আপের ভাইয়ের যে লাস্ট যে ইয়েটা বললেন, আমি মনে করি যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বা ট্রাইব্যুনালের যে তাদের অনুযায়ী অলরেডি এরকমের বেশ কয়েকজন অফিসারকে, এবং এটা সেনাবাহিনীও তাদেরকে ওন করেন। হিউম্যান রাইটস ভায়োলেশনের যে মানবতার বিরুদ্ধে যে অভিযোগগুলো, এটা বাংলাদেশের আইনেই আছে এবং সেই আইন অনুযায়ী এটার মধ্যে কোনো
মানে পছন্দের কিছু নাই, যেটা হবে কি হবে না, এটাকে আমি এই আইনে করবো না অর্গানাইজেশন আইনে করবো, এটা খুব ক্লারিফাই। 1973 যে আমরা যে ইন্টারন্যাশনাল এটাতেই বিচার করা যায়, এটা নিয়ে আবার ক্লিয়ারও হয়েছে। হ্যাঁ, 15th অ্যামেন্ডমেন্ট যেটা আছে 2009 একদম ক্লিয়ার কাট বলে দিয়েছে অর্গানাইজ ফোর্স, ইন্ডিভিজুয়ালস, এদের সবাইকে করা যাবে। তো এখানে কোনো দ্বিমতের কিছু নাই, এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই যে এটাকে ইস্যু বানাতে হবে, ওটা হবে। বাট কথা হচ্ছে এটা যত দ্রুত হবে তত আমাদের জন্য এটা কল্যাণ করে, মঙ্গল করে, এই কারণে বিকজ এইটার প্রেসিডেন্স না করে নতুন একটা গভর্নমেন্ট আসার পরে যে একটা ব্যাকলগ, যে একটা ভার তার কাঁধে নিয়ে আসবে, এটা অনেক বেশি। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম খাগড়াছড়ি থেকে, সেই কথা জিও পলিটিক্যাল আলোচনায় চলে গেল। এটি যাওয়াটা অপ্রাসঙ্গিক ছিল না, হয়তো বা প্রাসঙ্গিকই। আমরা ধারণা করব যে আমাদের এই টকশো কয়জনের কাছে পৌঁছায় আমরা জানি না, কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছি বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে। কারণ এই দেশ আমাদের যেই চাকমা ভাইরা খাগড়াছড়িতে থাকে, মারমারা খাগড়াছড়িতে থাকে, তাদেরও এই দেশ, তারাও বাংলাদেশি। তারাও নিশ্চয়ই গুজবে কান না দিয়ে নিজের দেশের প্রতি চিন্তা করবেন। দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করে কারোর কোনো লাভ হয় না, বরঞ্চ বাংলাদেশ যদি নিজেই মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেটি কিন্তু সবার জন্য উন্নতির দিক থেকে অনেকটা এগিয়ে যাবে। শেষ করছি আজকের ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।